কেমন আছো নবম শ্রেণীর ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কেমন চলছে তোমাদের লেখাপড়া? সব কিছুর পাশাপাশি লেখাপড়া ঠিকমতো চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এবছর ক্লাস 9-এ, আমি এর আগেও বলেছি আগামী বছর ক্লাস 10, তারপর কিন্তু এসএসসি। এই সংকটকালীন সময় আমরা জানি পরিস্থিতি আমাদের অনুকূলে নেই, তবে সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই যার যার মতো প্রার্থনা করছি যাতে একদিন সব কিছু ঠিক হয়ে যায়, এবং আমাদের বিশ্বাস এই পরিস্থিতি একসময় অবশ্যই শেষ হয়ে যাবে, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবো। আমি তোমাদের দিবা মিস, নবম শ্রেণীর জীববিজ্ঞান, অধ্যায় 12, জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এটি তোমাদের দ্বিতীয় অন্তের লাস্ট চ্যাপ্টার, জীবের বংশগতি ও বিবর্তন। বংশগতি, তোমরা দেখো, তোমাদের বাবা মার সন্তান তোমরা, তোমাদের মধ্যে তোমাদের কেউ তো হয়তো হয়েছো বাবার মতো, কেউ হয়তো মার মতো হয়েছো, ঠিক না? কিভাবে এই বাবা মার বৈশিষ্ট্য তোমার মধ্যে আসলো? এই বংশগতি এবং বিবর্তন এই অধ্যায়টি থেকে আমরা সেটা খুব স্পষ্টভাবে জানতে পারব। এই যে বাবার মতো দেখতে বা মায়ের মতো এই বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তানে কিসের মাধ্যমে কিভাবে স্থানান্তরিত হয় তাই আমরা এই অধ্যায়ে জানব। প্রথমে আমরা জানি বংশগতি কী বা হেরিডিটি কী। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি বা হেরিডিটি। আমরা জানি যে মাতৃক বা মেয়েদের ডিম্বাণু জননকোষ তৈরি হয়, আর ছেলেদের শুক্রাণু জননকোষ তৈরি হয়। তারপর শুক্রাণু এবং ডিম্বাণু জননকোষ যখন মিলিত হয় সেখান থেকে জাইগোট তৈরি হয়। এই জাইগোটই আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ তথা একসময় কোনো মানব শিশুর ক্ষেত্রে মানব শিশু ভূমিষ্ঠ হয় 280 দিন পরে, ঠিক না? তারপর সেই শিশু আস্তে আস্তে যখন বড় হয় তখন তার মাঝে স্পষ্ট বোঝা যেতে থাকে যে সে কি আসলে তার বাবার মতো হয়েছে নাকি মার মতো হয়েছে। কেউ হয়তো বাবার গায়ের রং পেয়ে থাকে, কারোর চুল হয়তো তার মায়ের মতো, এমনও হতে পারে বাবা মা বাদ দিয়ে দাদা দাদি নানা নানির মতোও কিন্তু বৈশিষ্ট্য আসতে পারে। যেহেতু জনন কোষ মিলনের ফলে এই ভ্রূণের সৃষ্টি হয়, আর এই জনন কোষ যেহেতু অর্ধেক পিতা থেকে এবং অর্ধেক মাতা থেকে আসে, তাহলে এইভাবে মাতা এবং পিতা থেকে বৈশিষ্ট্যগুলি আসবে, স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমরা জানবো বংশগতি বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়াল কি। যে বস্তুর মাধ্যমে বংশগতি ছিল একটি প্রক্রিয়া, আর এখানে যে বস্তুটি পিতামাতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত করে নিয়ে যায়, সেই বস্তু সমূহকে বলা হয় বংশগতি বস্তু। যেমন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন। এই প্রতিটি বংশগতি বস্তুর বৈশিষ্ট্য আমরা আজকে আলাদা করে জানব। বংশগতি বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়ালস কি বলেছি? 1 ক্রোমোজোম, 2 জিন, 3 ডিএনএ, 4 আরএনএ। প্রথমে আমরা জানব ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদানই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে, এরকম সুতার মতো একদম সূক্ষ্ম সূক্ষ্ম জালির মতো ছড়ানো থাকে। এদেরকে বলা হয় ক্রোমাটিন জালিকা। যখন পানি ছেড়ে দেয় তখনই ক্রোমোজোমগুলো খাটো হতে থাকে, তখনই কিন্তু স্পষ্ট বোঝা যায়, নতুবা এরকম ছড়ানো জালের মতো থাকে। এই ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী স্প্রাসবার্গার
1875 সালে। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এই কোষে প্রতিটি কোষে এই ক্রোমোজোম সংখ্যা সবসময় 2 সেট করে থাকে বা ডিপ্লয়েড থাকে, 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। হিউম্যান বডির প্রতিটি সেলে এই ক্রোমোজোম সংখ্যা থাকে নিউক্লিয়াসে 23 জোড়া। কত? 23 জোড়া। এই 22 জোড়াকে বলা হয় অটোসোম, যা দেহের বৃদ্ধি সাধন করে। শেষ জোড়াটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। দেখো এখানে XX আছে। আমরা জানি যে মেয়েদের সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টো X। তাহলে বোঝা যাচ্ছে এই স্লাইডটার এটি একটি ফিমেল ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম দেখানো হয়েছে। আর কি বলেছে যে ডিপ্লয়েড এই জন্য দেখো এখানে প্রত্যেকটা এক জোড়া। কারণ এক সেট, এই প্রতিটি জোড়ার এক সেট আসে পিতা থেকে, এক সেট আসে মাতা থেকে। অর্থাৎ এরা সবসময় জোড়ায় থাকে। শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে জনন কোষ তৈরি করে, সেখানে এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তখন ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। ক্রোমোজোমের আকার। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্যে 3.5 থেকে 30 মাইক্রন এবং প্রস্থে 0.2 থেকে 2 মাইক্রন হতে পারে। 1 মাইক্রনের হিসাবটা হচ্ছে মেয়েরা তোমাদের স্কেলের দুই দিকে থাকে, একদিকে থাকে হচ্ছে ইঞ্চির হিসাব আর একদিকে থাকে সেন্টিমিটারের। ঠিক আছে? ওই সেন্টিমিটারের হিসাবের প্রত্যেকটি যেদিকে সেন্টিমিটার দেয়া থাকে সেখানে ছোট দাগ থাকে। এই ছোট দুটো দাগের মাঝামাঝি দূরত্ব কিন্তু 1 মিলিমিটার। সেই ছোট্ট দূরত্বকে যদি তুমি 1000 ভাগ করো, তাহলে যদি 1 ভাগ নাও, তখনই তুমি পাবে মাইক্রন। এগুলো ছোট ইনফরমেশন অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। এই গেল ক্রোমোজোম। এখন আমরা দ্বিতীয় বংশগতি বস্তু সম্পর্কে জানব, খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। একে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলে। এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এরকম প্যাঁচানো থাকে, তো তাই বলেছি সর্পিলাকার গঠন। আর দ্বিসূত্র মানে এখানে একটি সূত্র, এখানে একটি সূত্র, সবসময় দ্বিসূত্র, এই জন্য ডাবল হেলিক্স বলা হয়। আর পলিনিউক্লিওটাইড এই জন্যই বলেছে, আর অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে। অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে। এখানে একটি নিউক্লিওটাইডের গঠন আমি একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে একটি নিউক্লিওটাইডের গঠন, যাতে একটি রাইবোজ শর্করা থাকে, যা পেন্টাগোনাল শেপ অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট। তার একটি কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে, আর একটি কার্বনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এই অবস্থাকে বলা হয় একটি নিউক্লিওটাইড। এখানে দেখো এই যে সেই ফসফেট গ্রুপ, এই যে সেই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, আর এই যে হচ্ছে নাইট্রোজেন ক্ষার। এইটুক হচ্ছে একটি নিউক্লিওটাইড। একইভাবে পরে আর একটা নিউক্লিওটাইড, অর্থাৎ পলিনিউক্লিওটাইড। পলি কেন? অসংখ্য একই রকম অণু যখন একত্রে যুক্ত হয় তখন সেটাকে পলিমার বলে, আমরা জানি। যেহেতু অসংখ্য নিউক্লিওটাইড একই রকম নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে পাশাপাশি, তাহলে সেটা পলিনিউক্লিওটাইড। পলি মানে বেশি, একাধিক। কি দেখতে পাচ্ছ? ডিএনএ অণুর এই গঠনটি আবিষ্কার করেছেন দুজন বিজ্ঞানী। তাদের নাম জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। ডিএনএ অণুরতে আমরা যে গঠনে দেখেছিলাম ক্ষার, ঠিক না?
এই ক্ষার কিন্তু 4টা ক্ষার, কিন্তু এদেরকে আবার দুভাগে ভাগ করা হয়। আমরা একটু পরবর্তী স্লাইডে একটু দেখি। হাইড্রোজেন ক্ষারক হচ্ছে 4টি: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অ্যাডেনিন এবং গুয়ানিনকে একসাথে বলা হয় পিউরিন, আর সাইটোসিন এবং থায়ামিনকে একসাথে বলা হয় পাইরিমিডিন। কি বলা হয়? পাইরিমিডিন। অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন, আর সাইটোসিন এবং থায়ামিনকে বলা হয় পাইরিমিডিন। যখন এক সূত্র আরেক সূত্রের সাথে সর্পিল আকারে গঠন তৈরি করে, তখন এই সূত্র দুটি পরস্পরের সাথে এই নাইট্রোজেন ক্ষার দ্বারাই একে অপরের সাথে যুক্ত থাকে, ঠিক? এবং পিউরিন পাইরিমিডিনের সাথে জোট বাঁধে। অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন একসাথে হতে পারবে না। পিউরিন একটি পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। আচ্ছা, নাইট্রোজেন বেসগুলো দু ধরনের: পিউরিন, পাইরিমিডিন। অ্যাডেনিন এবং গুয়ানিন বেস হচ্ছে পিউরিন, এবং সাইটোসিন এবং থায়ামিন হচ্ছে পাইরিমিডিন। একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রে থায়ামিনের সাথে যুক্ত হয়। অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হয়। এখানে দেখতে পাচ্ছি অ্যাডেনিন বা থায়ামিন অ্যাডেনিনের সাথে যুক্ত, আবার সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত। এরা কিন্তু একটি পিউরিমিডিন আর একটি পিউরিন আর একটি পাইরিমিডিন। আচ্ছা, থায়ামিন অ্যাডেনিনের সাথে হাইড্রোজেনের বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে, এটিও হাইড্রোজেনের বন্ধনী। সাইটোসিন গুয়ানিনের সাথেও হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে। তবে থায়ামিন এবং অ্যাডেনিনের বন্ধনী হচ্ছে কি? দ্বিবন্ধনী, হাইড্রোজেনের ডাবল বন্ধনী। আর সাইটোসিন এবং গুয়ানিনের মাঝে হাইড্রোজেন বন্ডটা থাকে 3টি। এই ডাবল হেলিক্সের বা ডিএনএর প্রতিটি ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। প্রতিটি ঘূর্ণনে এরকম করে দেখো 10টি নিউক্লিওটাইড আছে, এবং এর মাপটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখানে ন্যানোমিটার থেকেও অ্যাংস্ট্রম আরও ছোট এককে দেওয়া আছে, 34 অ্যাংস্ট্রম। আর যেহেতু 10টি নিউক্লিওটাইড নিয়ে 34 অ্যাংস্ট্রম, তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কী হবে? 10 দিয়ে ভাগ করলে 3.4 অ্যাংস্ট্রম। আর ডিএনএ এই সূত্র দুটো কিন্তু হুবহু একই রকম না, কারণ দেখো এই সূত্রকে সি, আর এখানে কিন্তু সি নেই, অর্থাৎ এখানে সাইটোসিন ক্ষারক আছে, কিন্তু এখানে গুয়ানিন। কেননা আমরা জানি সাইটোসিন গুয়ানিনের সাথে জোট বাঁধে। তাহলে এই জন্য বলা হয় যে ডিএনএ অণুর সূত্র দুটি একই রকম নয়, তবে একে অন্যের পরিপূরক। কি বলছি? একই রকম নয়, তবে একে অন্যের পরিপূরক। এখানে একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ধনীগুলো, অর্থাৎ ভেতরের দিকে থাকে হচ্ছে এই নাইট্রোজেন বেসগুলো, আর বাইরের দিকে থাকে ফসফেট গ্রুপ এবং রাইবোজ সুগার। এই গেল আমাদের ডিএনএর গঠন। এখানে একটু বলে রাখি, ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি, আর ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। কেন রাসায়নিক ভিত্তি বলা হচ্ছে ডিএনএ? কারণ এখানে যে নামগুলো, ফসফেট গ্রুপ, রাইবোজ শর্করা, অ্যাডেনিন বেস, গুয়ানিন বেস, এগুলোর সব কেমিক্যাল কম্পাউন্ড, রাসায়নিক পদার্থ। আর এই ডিএনএটি বংশ পরম্পরায় প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য সঞ্চালন করে থাকে, যেহেতু কেমিক্যাল কম্পাউন্ডটা এখানে মেইন ভূমিকা পালন করে, বা ডিএনএর গঠনে এই রাসায়নিক পদার্থগুলো রয়েছে, এই জন্য বলা হয় যে এটি কেমিক্যাল ভিত্তি বা কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। আর ক্রোমোজোম হচ্ছে একটি গঠন, এটি কোনো রাসায়নিক পদার্থগত কিছু নেই, এটি একটি গঠন যাতে ডিএনএ অবস্থান করে। আর ক্রোমোজোম যেহেতু রেপ্লিকেশন হয়, ক্রোমোজোমের
দুভাগে বিভক্ত হয়, ক্রোমোসোমের বিভাজন ঘটে তথা ডিএনএর বিভাজন ঘটে, এবং সেই ক্রোমোসোমে ডিএনএ থাকে, সেখানে জিন থাকে, এবং বংশ পরম্পরার বৈশিষ্ট্য ক্রোমোসোম নিয়ে যাচ্ছে, কিন্তু ক্রোমোসোম হচ্ছে একটি গঠন, একটি কোষীয় অঙ্গাণুর একটি সূক্ষ্ম গঠন। তাই বলা হয় যে ক্রোমোসোমকে ভৌত ভিত্তি। কী বলা হয়? ভৌত ভিত্তি, কারণ ক্রোমোসোমেই সব কিছু অবস্থান করে, ক্রোমোসোমেই থাকে ডিএনএ, ডিএনএতে থাকে জিন, এবং এই সবই বংশগতি বস্তু হিসেবে পরিচিত। এরপরে আমরা আরেকটা যা শুনেছিলাম সেটি হচ্ছে আরএনএ, তৃতীয় বংশগতি বস্তু, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএর গঠনে অনেক মিল, তবে ডিএনএটা ছিল দ্বিসূত্র, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুতাই আছে, দেখেছি উল্টাভাবে প্যাটার্ন, একটি। এখানেও কিন্তু এটিও কিন্তু একটি পলিনিউক্লিওটাইড চেইন বা শিকল। এখানেও রাইবোজ সুগার আছে, ফসফেট গ্রুপ আছে, নাইট্রোজেন বেস আছে। তবে কথা হচ্ছে এদের নাইট্রোজেন বেস ডিএনএর মতো হুবহু একরকম নয়, তবে 3টি বেসে মিল আছে। যেটা ডিএনএতে ছিল অ্যাডেনিন, আরএনএতেও আছে গুয়ানিন, এটা ডিএনএতে ছিল, সাইটোসিন, এটাও ডিএনএতে ছিল। চতুর্থ কারকটা এখানে একটু অন্যরকম, ডিএনএর মতো না, ওখানে ছিল থায়ামিন, এখানে থায়ামিনের পরিবর্তে আছে ইউরাসিল। আরএনএ, এই আরএনএ 3 ধরনের হয়, আর ম্যাসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক, যেটাকে সংক্ষেপে এমআরএনএ বলে, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। আরএনএর কাজ হচ্ছে ডিএনএকে সাহায্য করা। এবার আমরা জানব জিন। দেখো একটি কি দেখা যাচ্ছে, নিউক্লিয়াস, কোষ, তার মধ্যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভেতরে কি আছে? ক্রোমোসোম, ক্রোমোসোমের মাঝে কি আছে? ডিএনএ। আর এই ডিএনএর একটি ছোট অংশ যদি তুমি আইসোলেট করো বা আলাদা করো, এই ছোট্ট এককে অবস্থান করে হচ্ছে যে একক বা ফ্যাক্টরটি, তাকেই বলা হয় জিন, তাকে বলা হয় জিন। আর ডিএনএর যেই স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। কখনো কখনো একটি জিন একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়, আবার কখনো একাধিক জিন একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়, আবার একটি জিন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হতে পারে। ধরো আমাদের ফিজিক্যাল যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, লম্বা বা খাটো বা কমপ্লেক্সনের, হেয়ার কোয়ালিটি, স্কিন কোয়ালিটি, সব কিছুর জন্য আলাদা আলাদা জিন আছে। এমনকি আমাদের বিহেভিয়ার, আমাদের মেন্টাল, আমাদের মানসিক অবস্থা, আমি কি রাগী নাকি বিনয়ী, নাকি একটুতে রেগে যায়, নাকি অনেক সেন্টিমেন্ট, সমস্ত বৈশিষ্ট্যের জন্যই কিন্তু এই জিন দায়ী। প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য তথা বাহ্যিক বৈশিষ্ট্য, প্রতিটি বৈশিষ্ট্যের জন্য জিন রয়েছে। তাহলে আমরা জানলাম জিন কি। এবার আমরা বংশগতিবিদ্যার জনককে চিনি, তিনি হচ্ছে বিজ্ঞানী মেন্ডেল। কে তিনি? বিজ্ঞানী মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল 1866 সালে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণাকালে বংশগতি ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ জিন রূপে পরিচিত হয়েছে। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। মাতা পিতার বৈশিষ্ট্য উদ্ভিদের বংশধরদের মধ্যে কিভাবে প্রকাশ পায় সে সম্বন্ধে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষার মাধ্যমে মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেছিলেন। কিভাবে তিনি এই মটরশুঁটি গাছটি পরীক্ষা করেছিলেন সেটির বর্ণনা এখন আমরা পড়ব। মেন্ডেল একটি লম্বা এবং একটি খাটো মটর গাছ নিয়ে কৃত্রিম উপায়ে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করে। অর্থাৎ একটি লম্বা মটরশুঁটি গাছ নিয়েছে আর একটি খাটো মটরশুঁটি গাছ নিয়েছে। কি করেছে সে? একটির পরাগরেণু আরেকটির গর্ভদণ্ডে
আর এইটির পরাগরেণু এই গাছের গর্ভদণ্ডে স্থানান্তর করেছে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পরাগায়ন। এবং যাতে অন্য কোনো পরাগরেণু না আসতে পারে, পরীক্ষাটার ফলাফল যাতে 100% বিশুদ্ধ হয়, সেটির জন্য সে যথাযথ ব্যবস্থা নিয়েছিল। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, এখানে প্রকট এবং প্রচ্ছন্ন নিয়ে কিছু কথা বলতে হবে। প্রকট, আচ্ছা প্রকট কি, প্রচ্ছন্ন কি? ধরো তুমি তোমার বাবা মার সন্তান, এবং অবশ্যই বাবা মার সন্তান। এখন তোমার মধ্যে হয়তো তোমার বাবার বৈশিষ্ট্যটা আসছে। ধরো আমি আমার উদাহরণ দিয়েই বলি, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমি তোমরা জানো যে স্কিন কমপ্লেকশন ফেয়ার না, ডার্ক কমপ্লেকশন আমার, কিন্তু আমার বাবা ছিলেন ফেয়ার, আমার মা ডার্ক। আমি পেয়েছি আমার মায়ের কমপ্লেকশনটা। এখন আমি তো আমার বাবা মার সন্তান, তাই তাদের জননকোষ মিলিত হয়েই তো জাইগোট হয়েছে, সেখান থেকেই আমার সৃষ্টি হয়েছে, ঠিক না? এখন আমার মধ্যে তো আমার বাবার জিনটি আছে, তবে প্রকট হয়েছে মার জিনটি, স্কিনের জিনটি, স্কিন কালারের কথা বলছি। আমি যখন আমার মা হয়েছি, পরবর্তী বংশধরে যে প্রজন্ম এসেছে, যেমন আমার মেয়ে বা ছেলে, তারা কিন্তু ফেয়ার কমপ্লেকশন হয়েছে। এর মানে কি, আমার মধ্যে আমার বাবার জিনটি, তিনি ফেয়ার কমপ্লেকশনে ছিলেন, তার জিনটি প্রচ্ছন্ন ছিল, প্রকট হয়েছিল মার জিনটি। আবার পরবর্তী জেনারেশনে আমার বড় ছেলে বড় মেয়ের ক্ষেত্রে ওই জিনটি, যেটা আমার মধ্যে প্রচ্ছন্ন ছিল, বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেইটিকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটি আমার পরবর্তী প্রজন্মে প্রকট হয়েছে। এই গেল প্রকট এবং প্রচ্ছন্ন, অর্থাৎ যেটি প্রকাশ পায় সেটি প্রকট, আর যেটি অপ্রকাশিত থাকে, অদৃশ্য থাকে, সেটি প্রচ্ছন্ন। কিন্তু তার জন্যও জিন আছে, অপ্রকাশিত বৈশিষ্ট্যের জিনও আমরা বহন করে থাকি বাহক হিসেবে। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, তাই এ থেকে উৎপন্ন বীজ গুণে দেখা গেল সব গাছই লম্বা। অর্থাৎ এইখানে বড় লম্বা মটরশুঁটি গাছের সাথে যখন খাটো মটরশুঁটির পলিনেশন বা পরাগায়ন ঘটিয়েছে, তাহলে সেখানে নিষেক হয়েছে, নিষেকের মাধ্যমে বীজ হয়েছে, বীজ থেকে সে বীজটা সে ওই অবস্থায় যখন সে একটি ফল পেল, ফলের বীজ আবার সে বুনে তারপর বড় হওয়ার পর সে রেজাল্ট পেল। কেমন প্রজন্ম হলো? দেখা গেল যে সবগুলোই লম্বা। তখন মেন্ডেল চিন্তা করলো, আমি তো একটি খাটো গাছের সাথে এটাকে পলিনেশন করিয়েছি বা পরাগায়ন করিয়েছি, তাহলে সব লম্বা কীভাবে হলো? তাহলে কি খাটো গাছের বৈশিষ্ট্য তার মধ্যে নাই? একদম নেই। এইটা আবার তার মধ্যে প্রশ্ন জাগলো যে সবই লম্বা হলো, কিন্তু যেহেতু খাটো গাছও এখানে ছিল, তাহলে সেই জিনটি কোথায় গেল? মানে সে জানতে চাইলো যে এই জিনটি এখানে অবস্থান করছে নাকি প্রচ্ছন্ন আকারে। এই কারণে তিনি আবার কি করেন, এই গাছগুলোতে কোনো খাটো গাছের জিন বাহক হিসেবে রয়েছে কিনা সেটি পরীক্ষা করার জন্য এদের একটি গাছকে এরকম সব লম্বা গাছের মধ্যে যে কোনো একটি গাছকে স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন ঘটিয়ে তার থেকে আবার বীজ বুনে দেখলো যে এখানে লম্বা খাটো দুই ধরনেরই গাছ আছে। প্রথম বংশধরে F1 জেনারেশনকে বলা হয় প্রথম বংশধর। এখানে কোনোটাই খাটো ছিল না, সব লম্বা। আর দ্বিতীয় প্রজন্মে দেখা গেল যে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে লম্বা, 1 ভাগ হয় খাটো। তোমাদের বইয়ে 263 পৃষ্ঠায় জিনিসটা খুব স্পষ্টভাবে আছে, সেটি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে তিনটি গাছ হবে টল বা লম্বা, একটি হবে ডোয়ার্ফ। সেই একটিটা কোনটা? এইটা। দেখো যখন এই টি এখানে টি কেন বলেছে? টল থেকে টি আসছে, ক্যাপিটাল টি মানে যেটা প্রকট। দেখো F1 জেনারেশনে বা প্রথম জেনারেশনে সবগুলো গাছ লম্বা ছিল, কারণ প্রত্যেকটা জিনোটাইপ মানে যে টি এটাকে জিন বলা হয়, এদের অবস্থাটা বা কীভাবে আছে। ক্যাপিটাল টি, স্মল টি। ক্যাপিটাল টি মানে প্রকট, স্মল টি মানে প্রচ্ছন্ন। সবগুলোতে ক্যাপিটাল টি আছে, তাই ছোটোটি থাকলেও ছোটোটিকে ক্যাপিটাল টি প্রকাশিত হতে দিবে না, অর্থাৎ ক্যাপিটাল টি এখানে প্রকট আর ছোটোটিটা হচ্ছে প্রচ্ছন্ন। কিন্তু দ্বিতীয় প্রজন্মে দেখা গেল যে
একটি জিনোটাইপে টি চলে আসছে, স্মল টি, দুটোই স্মল টি, কারণ এখানে দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে তো এটি প্রকট হবে, কারণ এখানে তো এতক্ষণ টি, ক্যাপিটাল টি, স্মল টি থাকলে এখানে প্রচ্ছন্ন থাকলে প্রকটটা প্রকাশিত হয়েছে। কিন্তু যখন এমনভাবে নিষেধ হবে যে দুটারই স্মল টি দিয়ে নতুন বংশধর, তখন কিন্তু আর এই ইয়েতে যাবে না, মানে প্রকট হবে না, লম্বা বৈশিষ্ট্যটাই প্রকট হবে না, তখন এদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাই প্রকট হয়ে যাবে। অর্থাৎ এই গাছটি যে খাটো, 4 ভাগের মধ্যে 3 ভাগ লম্বা গাছ এবং 1 ভাগ কি খাটো গাছ। এই দুটোই হচ্ছে মেন্ডেলের দুটি সূত্র এবং তার প্রমাণ। এরপর আমরা জানব ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। আমরা জানি এক সেট করে ক্রোমোজোম থাকে বা এক জোড়া, যার একটি আসে পিতা থেকে, এক সেট আসে মাতা থেকে। এখন এই যে দেখো এই অবস্থা থেকে এই অবস্থায় এসেছে, ঠিক না? এটি কি ক্রোমোজোমের, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোজোমের বাহু, ক্রোমোজোমের বাহু। এই ক্রোমোজোমের বাহুগুলো আবার দেখো দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল কীভাবে? এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দুটো হয়ে গেল, অর্থাৎ ক্রোমাটিডে পরিণত হয়েছে, দুটো ক্রোমাটিডে পরিণত হয়েছে। এই একটি বাহু থেকে যে দুটো ক্রোমাটিড তৈরি হয় এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমেও এরকম ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দুটি ক্রোমাটিড তৈরি করেছে, যাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এই যে সিস্টার ক্রোমাটিড তৈরি হলো, এটি কিন্তু ডিএনএ অনুলিপন প্রক্রিয়াতেই তৈরি হলো। কিভাবে? প্রথমে দ্বিসূত্রক ডিএনএর এই বন্ডগুলো ভেঙে যায়। কোন বন্ডগুলো? হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। তাহলে কি হবে তখন? নাইট্রোজেন বেসগুলো আলাদা আলাদা চলে যাবে, দূরে সরে যাবে, ঠিক আছে? তখন কি করে? এদের পরিপূরক আরেকটি শিকল তৈরি হয়ে যায়, দেখেছ? এইভাবে যে নতুন ডিএনএ পেলাম এটা এবং এটা, এখানে দেখতে পাচ্ছি একটি সূত্র মাতৃ ডিএনএর হুবহু অবিকল, ঠিক আছে? এই জন্য এই পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশনকে বলা হয় অর্ধরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন, কারণ এখানে 50% আগের ডিএনএ থাকে, এর জন্য বলা হয় অর্ধ, মানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এরপর আমরা জানব ডিএনএ টেস্ট। বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞানী, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, ঔষধ শিল্পে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। প্রচলিত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার জন্য একটি নতুন উপায় হচ্ছে ডিএনএ